ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বগুড়ায় বাতিল হলেও ঢাকায় বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে বাতিল হয়েছে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র। ঢাকা মহানগরের ১৩টি আসন ১১৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫৪টি বাতিল এবং একটি স্থগিত করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী ৩০শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। ঢাকা রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। যাচাই বাছাই ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দেশনায়ক তারেক রহমান ঢাকা ১৭ থেকে আমরা যে মনোনয়নপত্র দাখিল করেছিলাম, আজকে যাচাই বাছাইয়ের সময় ছিল, সেটা বৈধ বলে গৃহীত হয়েছে। সাবেক এনসিপি নেতা ও ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার প্রার্থিতা বাতিল হয়েছে। তাৎক্ষণিকভাবে তিনি আপিল করার কথা জানান। আর ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ শফিকুর রহমান ও বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। কারণ হিসেবে যেটা নির্বাচন কমিশন বলেছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী ১% ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেই ১% ভোটারের সংখ্যা যা হয় তার চেয়ে আমরা বেশি স্বাক্ষর সাবমিট করেছি, প্রায় ২০০-র মতো বেশি ছিল। এদিকে বিকেলে বিভাগীয় কমিশনের কার্যালয়ে ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকা মহানগরের ১৩টি আসনের মধ্যে ২৫৩টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। এর মধ্যে জমা দিয়েছেন ১৭৪ জন এবং ১১৯ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৫৪টি এবং স্থগিত ১টি। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র 1%-এর যে ইয়েটা ছিল সেখানে বাতিল হয়েছে। কিছু আছে ঋণ খেলাপি, কিছু আছে হলফনামায় স্বাক্ষর করেন নাই, কাগজপত্রের কিছু ঝামেলা এই জাতীয়, কিছু আছে রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত। এছাড়া বগুড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হলেও ঢাকা ১৮ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা মানে একটা মবক্রেসি হয়েছে। এইখানকার যিনি রিটার্নিং অফিসার ছিলেন জনাব জাকারিয়া, তাকে ধন্যবাদ জানাই। ঢাকায় বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফত মজলিসের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টি মনোনীত দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ১২ তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং গণভোটে হায়ের পক্ষে আপনারা ভোট দিবেন। সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন। ঢাকা ১ আসনের বিএনপির খন্দকার আবু আশরাফ এবং জামায়াতের ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে ২ জনের। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদেরকে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা সবাই যে নিশ্চয়তা দিয়েছি, এটা মাঠ পর্যায়ে মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখনো প্রত্যাশা ব্যক্ত করছি যাতে করে পক্ষপাতহীন প্রশাসনের মাধ্যমে নির্বাচনটি পরিচালিত হয়। ঢাকা ২ আসনে বিএনপির আমানুল আমান, ইসলামী আন্দোলনের জহিরুল ইসলামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। ঢাকা ১৮ আসনে বৈধ হয়েছে এনসিপির আরিফুল ইসলামের মনোনয়নপত্র। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। কাল শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম। ৩০০ আসনে ২৫০০-এর মতো মনোনয়নপত্র জমা পড়েছে। বগুড়া ৬ আসন থেকে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আসন বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসনে বিকল্প প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দেশজুড়ে তীব্র হিমের হাওয়ার সাথে বইছে নির্বাচনী বাতাস। রবিবার শেষ হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, তাই ঘুম নেই নির্বাচনের প্রার্থী আর নির্বাচন কর্মকর্তাদের। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ শনিবার বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে মনোনয়নপত্র জমা দেন ৫ প্রার্থী। এর মধ্যে জামাতে ইসলামীর আবিদুর রহমান সোহেল ছাড়া বাকি ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া ৭-এ বিএনপি মনোনীত প্রার্থী মোর্শেদ মিল্টনের মনোনয়নও বৈধ ঘোষণা হয়েছে। ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম।
পরীক্ষান্তে মনোনয়ন পত্রটি গ্রহণ করলাম। দিনাজপুর 3 আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও 1 আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া একই আসনে জামাত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের খামিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 1 আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করেছি, 3 জনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। দ্বৈত নাগরিকত্বের তথ্য নিশ্চিতের পর সিলেট 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। দলীয় মনোনয়নপত্রের সাথে সইয়ের মিল না থাকায় চট্টগ্রাম 5 আসনের প্রার্থী জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা SM ফজলুল হক ও শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। বরিশালে বাছাইয়ে 4 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় 8 প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। রংপুর 5 আসনের 11 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে 2 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। রাজশাহীর 6টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 38 জন। এর মধ্যে 19 বৈধ, 18 অবৈধ ও 1 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এদিকে ঝিনাইদহ 1 আসনে বিএনপি প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের মনোনয়ন বৈধ হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সাংবিধানিক যে বিধান আছে, দাড়ি কমা সেমিকোলন সহ মেনে চলবো আমি এবং আমার সমর্থকরা। রবিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আপিল শুরু হবে পরের দিন থেকে। আপিল নিষ্পত্তির কাজ চলবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। ভোট হবে 12 ফেব্রুয়ারি। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিএনপির 7 দিনের কর্মসূচির 5ম দিন আজ। জিয়া উদ্যানে তার কবরে শ্রদ্ধা জানায় বিএনপি ছাত্রদল সহ সর্বস্তরের মানুষ। কামনা করেন রুহের মাগফিরাত। শ্রদ্ধা জানাতে এসে রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়ার দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে চলবে বিএনপি। ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই জিয়া উদ্যানে ভিড় করেন অনেকে। প্রিয় ব্যক্তিত্ব কারো প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া চিরদিনের জন্য ঘুমিয়ে আছেন এখানেই। বিএনপি চেয়ারপারসনের কবরে শ্রদ্ধা জানাতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা শুভাকাঙ্ক্ষীরা বলছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় খালেদা জিয়া আপসহীন নাম। প্রত্যেকটা মানুষ শোকাহত এবং দেখেছেন আপনারা বিশ্বে তাকে যেভাবে সমাদৃত করেছে এবং তার জন্য দোয়া করেছেন। আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ অনেক সম্মানিত করেছেন। দেশবাসীর কাছে আমার অকল আহ্বান, সবাই যেন তার জন্য দোয়া করে, সে যেন ব্যস্তবাসী হয়। সকালে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদদের বিরুদ্ধে লড়াই করা শিখিয়েছেন খালেদা জিয়া। নতুন প্রজন্ম তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে, এমন প্রত্যাশা বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। যে প্রেরণা, তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব। এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে। এদিকে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি বলেন, খালেদা জিয়ার আদর্শে দেশ গড়তে হবে। দেশে অস্থিরতা সৃষ্টি করলে তা প্রতিহত করবে বিএনপি। বেগম জিয়ার প্রণয়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে। বিএনপির 7 দিনের কর্মসূচি শেষ হবে সোমবার। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইয়ে সই করেছেন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী সহ 7 সদস্যের প্রতিনিধি দল। একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞায় অ্যাটকো বিএনপির পাশে থাকবে জানিয়ে সংগঠনের সভাপতি অঞ্জন চৌধুরী বলেন, দেশবাসী শোকের মধ্য দিয়ে যাচ্ছে। সহানুভূতি প্রকাশ করে তিনি প্রত্যাশা করেন দেশ যেন বেগম খালেদা জিয়ার নির্দেশিত পথে এগিয়ে যায়। টেলিভিশন মালিকদের সংগঠনটি তারেক রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানায়। তবে এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কোনো বৈঠক ছিল না বলে জানিয়েছেন অঞ্জন চৌধুরী। আজকে আমরা পার্টি অফিসে এসে যে কন্ডোলেন্স বইটা আছে, ওখানে আমাদের মনের কথা কিভাবে আমরা তাকে উপলব্ধি করি বা করেছি সেটাই প্রকাশ করা, এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে সেটাও আমরা লিখেছি। এবং আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের নেতৃত্বে, এটা আমরা আশা প্রকাশ করি।
একদিকে আটপৌরে জীবনের ধাঁচ আর সরলতা ভরা ভাষা জ্ঞান, অন্যদিকে তিক্ত বাক্যবাণে কাউকে আক্রমণ না করা। বাড়তি ছিল সৌন্দর্য শোভিত ব্যক্তিত্ব গুণ। এসবের জন্যই সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানুষের এত ভালোবাসা পেয়েছেন, হয়েছেন আস্থার প্রতীক। দীর্ঘদিন তার সঙ্গে রাজনীতি করা দলের 3 বর্ষিয়ান নেতার বিশ্লেষণেই এসব কথা উঠে এসেছে। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। বিএনপিকে টিকিয়ে রাখতে অনিবার্যভাবে হাল ধরতে হয় গৃহবধূ বেগম খালেদা জিয়াকে। মাত্র 36 বছর বয়সে স্বামী হারিয়ে 2 সন্তান নিয়ে দিশেহারা খালেদা জিয়া রাজনীতির জটিল মাঠে পা রাখেন। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। তার সংগ্রামের পথ কতটা বন্দুর ও কণ্টকাকীর্ণ ছিল তা এখন ইতিহাসের অংশ। অন্যদিকে জীবনের প্রথম নির্বাচনে এসে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতে নির্বাচিত হয়ে অনন্য নজির সৃষ্টি সহ আছে ঈর্ষণীয় সাফল্য। বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদরা বলছেন, খালেদা জিয়া মানুষের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন তার পরিশীলিত ভাষাজ্ঞান আর সরলতা সুলভ ব্যক্তিত্বের কারণে। তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। জনগণের স্বার্থে তিনি কাজ করেছেন এবং সেখানে কোনো প্রতিহিংসা যাতে না হয় সে ব্যাপারে তিনি ব্যবস্থা নিয়েছেন। উনি যখন বিরোধী দলে ছিলেন নানাভাবে নির্যাতিত হয়েছেন, মিথ্যা মামলার আসামি হয়েছেন, কিন্তু তিনি আপোষহীনভাবে এই আন্দোলন সংগ্রাম করেছেন। কলিং বেল টিপতেই মেজর জিয়া নিজে এসে দরজা খুলে দিলেন। আমরা ড্রয়িং রুমে প্রবেশ করলাম। 5-10 মিনিট হালকা কথাবার্তার পর বেগম খালেদা জিয়া তিনি নাস্তার ট্রে ঠেলে ড্রয়িং রুমে প্রবেশ করেন। তার দিকে তাকিয়ে আমি অভিভূত হয়ে গেলাম। বাঙালিদের মধ্যে এরকম সুশ্রী চেহারা সাধারণত দেখা যায় না। বেগম জিয়া 23 বছর বয়সে দেখতে কেমন ছিলেন সেটি অনেকেই হয়তো কল্পনা করতে পারবেন না। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। রাজনীতিকের পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব, এত কিছুর পরও গৃহবধূর অবয়ব ছাড়া হননি বেগম খালেদা জিয়া। বিশ্বাস করতেন ক্ষমতার চেয়ে জনগণের আস্থাই বেশি জরুরি। আপনার এই নির্বাচনে না যাওয়ার ফলে অনেকেই বলছে আর কি যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। তো ম্যাডাম তার জবাবে বলেছিলেন আর কি যে বিএনপি নিঃশেষ হবে না, যারা নির্বাচনে গেছে তারাই বরঞ্চ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত। আমরা জনগণকে যে কথা বলেছি সেই কথা যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে জনগণ আমাদেরকে বিশ্বাস করবে কেন? তিনি সহজ সরল ভাষায় কথা বলতেন। তার সবাই কোনো আতেল মার্কা কথাবার্তা তিনি বলতেন না, কিংবা জনগণ বুঝতে পারে না এই ধরনের কোনো প্রসঙ্গের অবতারণা করতেন না। তিনি সহজ সরল ভাষায় জনগণের চাওয়া পাওয়ার যে মূল্যায়ন তিনি করবেন সেই প্রতিশ্রুতি দিতেন এবং প্রতিশ্রুতি তিনি রেখেছেন। সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। রাজনৈতিক পারিবারিক নানা ঝড়ঝাপটার মধ্যে থেকেও তিনি ছিলেন সদাহাস্য ও মিষ্টভাষী। নিঃসন্দেহে এই শিষ্টাচার দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, অনুকরণীয় বলেই মনে করছেন তার সতীর্থরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে বিভাজন চায় না বিএনপি, এমন মন্তব্য করে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে বৈঠকে এসব কথা বলেন তারেক রহমান। সংগঠনটির নেতারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা প্রকাশ করেন। তারেক রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে শেষে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এসব কথা জানান। সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করে, এটাই তিনি বিশ্বাস করতে চান। সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়, আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাংবাদিক এএম সালেহ শিবলি। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলিকে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। দায়িত্ব পেয়ে সালেহ শিবলি আজ সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীল সংবাদ মাধ্যম প্রয়োজন, সেই লক্ষ্যে কাজ করতে চান তিনি। আমি মনে করি আমার যে নতুন দায়িত্বটা আছে সেই দায়িত্বটা দলের পক্ষ থেকে, দলের হয়ে
জনগণের পক্ষ থেকে সংবাদপত্রের সঙ্গে যেভাবে যোগাযোগটা রক্ষা করা দরকার, আমি সে কাজটাই সুন্দরভাবে করতে চাই। হাদি হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই সরকারের সময়ে হাদি হত্যার বিচার করা হবে এমনটা বলেছেন তথ্য উপদেষ্টা। তবে বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য, আসামিরা কোথায় আছে সেই বিষয়ে শতভাগ নিশ্চিত নয় পুলিশ। শনিবার সকালে সিলেট প্রেস ক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, ব্যাপক অংশগ্রহণে গণভোট ও নির্বাচন চায় সরকার। ভোটের সময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক উত্তেজনা থাকে, এসব নিয়ন্ত্রণে প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি। জনগণের ব্যাপক অংশগ্রহণ, হাদি হত্যার বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও জানান। আসন্ন নির্বাচন, যে নির্বাচনে দেশকে পরিবর্তনের দিকে এগিয়ে নেয়ার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগের আপনি সুযোগ পাচ্ছেন। আমরা চাই জনগণের ব্যাপক অংশগ্রহণে গণভোট এবং একই সাথে প্রার্থী নির্বাচনের যে ভোটটা, দুটোই আমরা যেন সকলকে সঙ্গে নিয়ে করতে পারি। এদিকে দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, হাদি হত্যার দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত আছে, তবে সবকিছু নিয়ে তাড়াহুড়ো করা ঠিক নয়। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনো কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আছে তাকে ধরে দিয়ে দাও। এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। পরে উত্তর ইসলামপুরে জুলাই আন্দোলনে শহীদ 3 জনের কবর জিয়ারত করেন। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ওসিকে ধমক দেয়া ও থানায় হামলা ও পুলিশকে পোড়ানোর কথা স্বীকার করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করা হয়েছে। এদিকে বাগবিতণ্ডার ভিডিও সামনে আসার পর মাহাদির জেলা সদস্য সচিবের পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্র। আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। এভাবেই বীর দর্পে থানায় হামলা ও পুলিশ কর্মকর্তাকে পোড়ানোর কথা স্মরণ করিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ধমক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্যও। আপনি ওদেরটা বাদ দেন, আপনি আমারে কি উত্তর দিচ্ছেন? গেল শুক্রবার জুলাই যোদ্ধা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এনামুল হাসানকে থানায় ছাড়াতে গিয়ে এ হুমকি দেন তিনি। এরপর চাপের মুখে বাধ্য হয়ে এনামুলকে ছেড়েও দেয়া হয়। আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো? থানা ঘেরাও করে রাখা ছাত্র নেতাদের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি, ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। তবে পরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওতে মাহাদি হাসান দাবি করেন ওসির সঙ্গে বাগবিতণ্ডার ঘটনায় অসাবধানতাবশত স্লিপ অফ টাঙের কারণে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে। অসাবধানতাবশত একটি স্লিপ অফ টাংকে কেন্দ্র করে দেশবাসীর নিকট একটি ভুল বার্তা পৌঁছার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ঘটনার জেরে শায়েস্তানগর এলাকা থেকে মাহাদিকে আটক করা হয়। কোনো কোর্ট অর্ডার নাই, কোনো কিছু ওনারা দেখালেন না, ওনারা জাস্ট মাহাদিকে উঠাই নিয়ে গেলেন। আমরা যখন জিজ্ঞাসা করেছি কি জন্য ধরা হচ্ছে, তার এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেন নাই। এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত। থানার মধ্যে আনার পরে কেউ হয় থানার মধ্যে আছে, কেউ হয় থানার মধ্যে নাই। ওসে আমাদের গাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছে, এই যে থানার গেট লাগাই রাখছে। থানায় বাগবিতণ্ডার ঘটনায় মাহাদির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিবের পদ স্থগিত করা হয়েছে। দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। ডিবিসি নিউজ ডেস্ক। পূর্বাঞ্চলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর। স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও 6টি দেশের 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। মোট প্যাভিলিয়ন 327টি, যা গেল বছরের চেয়ে কম। সকালে মেলার উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন জোর দেওয়া হচ্ছে। মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসর।
মেলায় স্থান পেয়েছে দেশি বিদেশি উদ্যোক্তাদের ৩২৪টি স্টল। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। তবে সব স্টল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। প্রথম দিকে এখনো তো সব স্টলগুলো বসেনি, মানে এখনো মেলার যে মেন জমজমাট পার্টটা সেটা এখনো পাইনি। নেক্সট আবার আসবো দেখি কয়েকদিন পরে। মেলাটা আসলাম হচ্ছে সমস্ত কে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে এটা দেখতে এবং কোন ধরনের কাস্টমার এখানে বেশি, তাহলে মার্কেটটা আগে যাচাই করার জন্য আর কি। এরই মধ্যে আসতে শুরু করেছেন দর্শনার্থীরাও। শুরুর দিকে ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরছেন, দেখে শুনে পছন্দের পণ্য কিনছেন তারা। পাকিস্তানি, ইন্ডিয়ান, ইরানি, টার্কিশ বিভিন্ন ব্র্যান্ড আছে, তো এখানে বিভিন্ন কালেকশনগুলো পাওয়া যায়, তো এই জন্য ভালো লাগছে। এবার শাল, কাশ্মীরি 1 পিস, 2 পিস, 3 পিস, শাল, শাড়ি, স্যুট, ব্যাগ, এভরিথিং আমার দোকানে আসবে ডিসকাউন্ট, মেলার ভিতরে ডিসকাউন্ট। আমাদের ব্র্যান্ডটাকে বাকিদের কাছে বা বাকি যে যারা আসবে সবার কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের মেইন প্রত্যাশা। মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথ উদ্যোগে এ মেলা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় এবার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য শুভানুধ্যায়ীদের ভালোবাসা গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্ট দিতে তিনি একথা জানান। পোস্টে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দেশ জুড়ে এবং বিদেশে অবস্থানরত মানুষের ভালোবাসা, সমবেদনা ও দোয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই 3 দিনে উপলব্ধি তার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেক ক্ষেত্রে তা ছিল এতটাই অর্থবহ যা হয়তো নিজেরাও পুরোপুরি উপলব্ধি করতে পারেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি চিরকৃতজ্ঞ প্রকাশ করেন তারেক রহমান। পরিবার এবং বিএনপির পক্ষ থেকে শোক ও স্মরণের এই সময়ে যারা পাশে ছিলেন তাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। 7 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিরাজগঞ্জে 9 ডিগ্রি সেলসিয়াস। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশায় ধান ও ফসলের বীজতলা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। সকাল 9, সময় দুপুর 12টা। দেখে মনে হবে কোনো শীত প্রধান দেশের দৃশ্য। ভোর থেকেই পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন। এর সঙ্গে হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে তীব্র শীত। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে এমন ঘন কুয়াশা চলতি শীত মৌসুমে এই প্রথম। তীব্র ঠান্ডার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 12টার থেকে মনে হয় আপনার সূর্যের মুখ দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে আমি হিমালয় পর্বতে আছি। বয়স্ক লোক, মহিলা সবাই ঠান্ডা কাঁপতেছে। বিদেশে হচ্ছে তুষারপাত পড়ে, এখন তো দেখতেছি ঠাকুরগাঁয়ে তুষারপাত করতেছে। চুয়াডাঙ্গায় কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে 9 ডিগ্রি সেলসিয়াসে। 4 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শীতে নাকাল জনজীবন। কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে জবুথবু জেলার মানুষ। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের। শীত নিবারণে বিভিন্ন এলাকায় মানুষকে খড়কুটা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়। তীব্র ঠান্ডায় জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শীতে ঠিকমতো কাজ করতে না পারায় ও ঘন কুয়াশায় একদিকে যেমন বোরো চাষ ব্যাহত হচ্ছে, তেমনই নষ্ট হচ্ছে বীজতলা। শরীফুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।